নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের মহর্ষিতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম শনি পুজোর রাত। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ননিদার বাড়ির শনি পুজোর প্রসাদের বড় বড় সন্দেশ খেতে খেতে অরুণের হঠাৎ কালীচরণ পুরুতের কথা মনে পড়ে গেল। কে জানে এখন এদের বাড়ির শনি পুজো কে করে? কালী পুরুতের এতদিন বাঁচবার কথা নয়। তাছাড়া 7 বছর আগে বেহালা থেকে চলে আসবার সময়ে সে শুনেছিল কালী পুরুত মরমর অশোকে ভুগছেন। আপনারা এখনো শনি পুজো করেন তাহলে? ননিদার বউ জবাব দেবার আগেই ননিদার পিসিমা ক্ষণক্ষণে গলায় বলে উঠলেন, নিশ্চয় শনি ঠাকুরের কৃপায় না ননির এই বাড়বাড়ন্ত। এই পিসিমাটিকে আগে দেখেছে নাকি অরুণ মনে করতে পারল না। মনে করা সম্ভবও নয়, কেননা ননিদাদের বেহালার বাড়িতে বুড়ো বুড়ি, কয়েকজন বিধবা সধবা, মেয়ে পুরুষ, বাচ্চা বাচ্চা এত মানুষ থাকতেন, এতজন আসতেন, এতজন যেতেন যে তাদের ভিড়ে মহিলাটিকে যদি অরুণ দেখেও থাকে তাহলেও তার কিছুই মনে পড়ল না। ননিদার নতুন বইয়ের শাড়ির টকটকে লাল আঁচলটায় আলো চলছিল। সেদিকে চেয়ে অরুণ বলল, কে পুজো করেন? ননিদা ঘরে ঢুকছিল। কে একজন জ্যোতিষ রত্নের নাম করল। মৌলালি ট্রামগুলো যেখানে ঘুরে সেখানে তার নামের ফলক টাঙানো মস্ত বাড়ি অনেকবার দেখেছে। অরুণের মনে পড়ল, কিন্তু শান্তি বৌদির কথা এরা সবাই ভুলে গেল কি করে? তাছাড়া সেদিন সেই অমাবস্যার সন্ধ্যার ননিদা কি জন্যে কালীপুরুতকে ডেকে শনি পুজো করেছিল? অরুণের আর জিজ্ঞেস করা হলো না। ননিদার মাকে প্রণাম করে বেরিয়ে আসতে আসতে মনে হলো আজকে যা ঘটে গেল তা প্রায় অবিশ্বাস্য। মনে পড়ে শান্তি বৌদি তার মার কাছ থেকে আঁচল চাপা দিয়ে ধামা ধামা চাল ধার করে নিয়ে যেত। ননিদা কাজে জোগাড় করতে না পেরে রাত বাড়লে চোরের মতো বাড়ি ফিরত। সেদিনের কথা। টিউশনের খোঁজ করতে এসে সে ননিদার বাড়িতে ঢুকে পড়া। আর বাড়ি, কারখানা, গাড়ির মালিক হিসেবে ননিদা দেখা পেয়ে যাওয়া আশ্চর্য বই কি। শান্তি বৌদি মাঝে মাঝে বলতো, হয়তো আমিই ওদের শনি রে, আমি মরে গেলেই দেখবি ওদের সব হবে। অরুণকে এগিয়ে দিতে দিতে ননিদা বলল, তুমি যদি অঙ্কটা করতে পারো অরুণ, তবে আর অন্য কাউকে দরকার হবে না। তোমার বৌদির সময় কাটে না। শুধু সেজন্যই নয়, আমি বলি একটু পাস না করলে আপিসের কাজকর্মে আমায় সাহায্য করবে কি করে? অরুণ চোখ তুলে দেখতে পেল ননিদা নতুন বইয়ের ফর্সা কপাল, নির্বোধ চাহনি, গলার জলজলে হাড়টা। ভালো করে তাকিয়ে সে চোখ নামিয়ে নিল। ঠোঁটের পাশে একটা তিল। দেখবার সঙ্গে সঙ্গে সে টের পেয়ে গেল শান্তি বৌদি জিতে গিয়েছে। তিলটা আছে কিনা তা না দেখেই ননিদা বউ এনেছে। শান্তি বৌদির তিলটা ছিল আশ্চর্য উজ্জ্বল। একদিন অরুণ স্বচক্ষে দেখেছিল চেয়ারে ভাতের থালা নামিয়ে দেওয়ার সময়ে মলিনদা ওই তিলটা ছুঁয়ে ফেললেন। মলিনদার হাত দুটো কেবলই কাঁপত। ওর হাত পা নিজের বশে ছিল না, ঘন ঘন নড়ত। দুর্ঘটনার পরিণাম। ননিদা অবশ্য শেষের দিকে মাঝে মাঝে বলতো, পাপের ফল। শান্তি বৌদির মুখটা
এ কথা শুনলে কঠিন হয়ে উঠত। পড়াশুনো করা ভালো বই কি? অরুণ ননিদাকে একটু হেসেই জবাব দিল। তারপর বেরিয়ে এলো। জিজ্ঞেস করা হলো না বউকে পড়ালে ননিদা তাকে অঙ্ক মাস্টারের টাকাটাও দেবে কিনা। ননিদা নতুন বউ, তার কাছে পড়ে টড়ে ননিদার আপিসের কাছে সাহায্য করবে ভাবতে তার খুব অসুবিধে হলো। ননিদা স্বচ্ছন্দে অবকাশকে অকবাস বলতো। দরখাস্ত লিখবা দরকার হলে তার কাগজগুলি কিনত। একটা সই করতে হলে ওর ছোট ভাই অরুণের বাড়ি আসতো, বলতো দাদা কলম চাই। ননিদা কথায় কথায় বলতো, আমার দরখাস্ত ঠোকা আর চেষ্টা করা অরুণ, ট্রেন আমি কোনোদিনই ধরতে পারবো না। আমার কপালে ওই গাড়ি ফেল করায় লেখা আছে। সে ননিদাও ট্রেন ধরে ফেলল। কথা টথা পাল্টে পরিষ্কার হয়ে গিয়েছে। শিক্ষা প্রয়োজন কতখানি তা বুঝে ফেলেছে। পয়সা, একমাত্র পয়সা হয় কি নয় করতে পারে। ভাবতে ভাবতে অরুণ বাস স্টপে এসে দাঁড়ালো। কিন্তু মলিনদা মরে যাওয়ার পর ননিদা কালীপুরুতকে দিয়ে শনি পুজো করিয়েছিল কেন? ভাদ্র মাসের অমাবস্যায়। তারপর দ্বিতীয়া দিনই না সেই অঘটনটা ঘটল। শান্তি বৌদির গোপন চিঠিখানা, অরুণ ভোরবেলা পুকুরঘাটে এসো, কথা আছে, হাতে নিয়ে অরুণ পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিল। শান্তি বৌদি তাকে ডেকে পাঠালো কেন ভাবতে গিয়ে তার কেবলই মনে পড়ছিল ঘান ঘান প্রতিমার মতো মুখ, উজ্জ্বল কালো তিল। বৌদি কি এতদিন বাদে তবে মন স্থির করেই তাকে ডেকেছে? বাপের বাড়ি পৌঁছে দিতে হবে। কালীপুর সন্ধ্যাবেলা তাদের বাড়ি এসে সকালের ফোঁটা আধবোঝা রক্তজবা নীল অপরাজিতা ছিঁড়ছিলেন, পেতলে সাজিতে ভরছিলেন। হঠাৎ শনি পুজো, কপ বর্ষা গলায় ফিসফিস করে বলে নিঃশব্দে দীর্ঘ দেহটা সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। সে কথাও মনে পড়ল। সেদিন সন্ধেয় তাকে দেখাচ্ছিল ঠিক প্রেতাত্মার মতো। কোনো কোনো অসুখী প্রেতাত্মা যেমন ঠিক সন্ধ্যা ও রাতের জোড়ের মুখে প্রাচীন জনপদের বাঁজা ফুলগাছের ডাল ধরে ফুল তোলা নিষ্ফল অভিনয় করে চলে যায়, ঠিক তেমনি প্রাচীন জনপদই তো। সাবর্ণ চৌধুরীদের বড়ালের কাছারি বাড়ির ভয়ঙ্কর বিশাল চেহারা, আকাশপানে লাফিয়ে ওঠা শত শত অসত্যের আঙুল, সব চোখে পড়ে এখান থেকে। ও লোক আলকাসন্ধির ঘন জঙ্গল, আকবরী ইটে প্রাচীন প্রাসাদ, যা দেখে অরুণের ছোটবেলায় হিরো মলিন্দা তার ফর্সা চওড়া হাতখানা ছড়িয়ে দিয়ে বলতেন, আর আজি হায় ভাঙিতেই নীরবতা ঝিল্লি ভয় পায়। এই জঙ্গলে এখনো বছর বছর আসে শুধু সাপুড়েরা। সরকারি ড্রাগ রিসার্চ না কোন বিভাগে যেন লোকেরা এসে বর্ষাকালে সাপুড়েদের দিয়ে সাপ ধরায়, সাপ ধরিয়ে নিয়ে চলে যায়। হঠাৎ মলিন্দা মরে যাবার 3 দিন বাদে অসহ্যের বাড়িতে কালীপুরুত শনি পুজো করতে গেলেন কেন? ভোরবেলা শান্তি বৌদি চিঠি হাতে নিয়ে 7-5 ভাবতে ভাবতে অরুণ ঘাটে রানায় গিয়ে দাঁড়িয়েছিল। তারপরই দেখতে পেয়েছিল আর এক আশ্চর্য ছবি। ঘাটে রানার নিচে, জল ছলছলে জলের নিচে শান্তি বৌদির মুখ, সে উজ্জ্বল কালো তিল, জলের উপর জবা ফুলের মালা। বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে বসে তবে অরুণ মাকে খবরটা দিল। অরুণদের সংসারে অভাব অনটন চিরস্থায়ী বন্দোবস্তের চেয়েও কায়েমি হয়ে 3 পুরুষ ধরে বসে আছে। তাই ওর মা ঠাকুমা কোনো আকস্মিক সংবাদে হঠাৎ খুশি হন না।
চট করে ভেঙেও পড়েন না। কে, সে ননি নাকি? জিজ্ঞেস করে ঠাকুমার কৌতূহল ঝিমিয়ে গেল। মা যখন মশারি টাঙিয়ে দিতে এলেন তখন অরুণ বলল, শনি পুজো করতে করতে ননিদা অবস্থা ফেরালো তো। মা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সকলের ফেরে না। মার গলার স্বরে এমন কিছু ছিল যা অরুণের মনকে হঠাৎ নাড়া দিল, অনেক কথা মনে পড়িয়ে দিল। ননিদা বলেছিল সে কোনোদিনই ট্রেন ধরতে পারে না, অথচ ননিদাকে আজ সে দেখে এলো দিব্যি ট্রেন ধরে ফেলেছে, আর সে পিছিয়ে নেই। কিন্তু সে রাতে স্বপ্নে অরুণ যে ট্রেনখানা দেখল তার কোনো কামরায় ননিদা নেই। ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের আগাগোড়া এমনকি চলবার পথটা পর্যন্ত কালি দিয়ে লেপা, এমনই অন্ধকার। শুধু একটা জানলায় আলো দেখা যাচ্ছে, সে কামরায় বসে আছে শান্তি বৌদি। শান্তি বৌদিকে এমন একা একা চলে যেতে দেখে তার মন খারাপ হয়ে গেল। আর জেগে উঠতেই এতদিন বাদে তার মলিন্দার কথা মনে পড়ল। মলিন্দা একদিন তিলটা ছুঁয়ে ফেলেছিল, তাই কি স্বপ্নে শান্তি বৌদির গালে তিলটা দেখা গেল না? কিন্তু কালীপুরুত কি জন্যে সেদিনে শনি পুজোটা করেছিলেন? কালীপুরুত কি এদিকের বিশেষ কেউই ডাকত না। ছেলে বউ নাতি নাতনি সবাইয়ের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে কালীপুরুত একা একা থাকতেন। মাঝে মাঝে অরুণদের বাড়ি ফুল তুলতে আসতেন, সব সময় সন্ধ্যাবেলা। সন্ধ্যার অন্ধকারে অরুণদের পুরনো বাগানে লম্বা বাঁশের মতো তার হাড় পাকানো শরীর, ময়লা তসরের ধুতি আর টকটকে লাল ঘোলাটে দুটি চোখ দেখে ঠিক মনে হতো অসুখী, অসন্তুষ্ট কোনো প্রেতাত্মা। কালীপুরু তো জীবনেও কোনো ট্রেন ধরতে পারেননি। রেলের চাকরি টাকরি সব চুলোই দিয়েছিলেন। যে জন্যে দিয়েছিলেন সে লটারির একটাও জেতেননি। পুরুতগিরি করতে এসেও কোনো শুভ কাজে ডাক পেতেন না। শ্মশানঘাটে যজমানি করতেন বলে অন্যরা ডাকতে ভয় পেত। তবু তিনি ঘন ঘন সন্ধ্যাবেলা এসে রক্তজবা আর নীল অপরাজিতা ফুল তুলে পেতলে সাজি ভরে ফেলতেন। তার কারণ ওই শনি পুজো। শনি পুজো আর কালী পুজো দুটোই বড্ড বেড়ে গিয়েছিল ইদানিং এই অঞ্চলে। ননিদাদের মতো যারা এ দেশে নতুন এসে পড়ল তারাই বোধহয় ও দুটো পুজো বড্ড বেশি করে। এখন তো কুমোরপাড়ায় 12 মাসই কালী প্রতিমা শুকোয়। এই বড় বড় আকাশ জোড়া, এত বড় জিভ, এতখানি চুল দেখলে ভয় করে। 12 মাসই মাকে আবাহন। হ্যাঁ, এক সন্ধ্যায় কালীপুরুত অরুণের ঠাকুমাকে মাদুলি পড়াতে পড়াতে বলেছিলেন, কিন্তু এরা যখন তখন কালী পুজো করলেও কালীপুরুতকে ডাকত না, শুধু ওই ননিদার বাড়িতে ডাক পড়ত। শনি তাড়াবার জন্যে শনি পুজো। পুরুত আর যজমানের কপালে খুব মিল ছিল। ননিদাও কিছু পারত না। ওর মতো আর সবাই যা হোক কিছু জুটিয়ে নিল, জমি মিলল, বাড়ি করল। ননিদার গড়াতে কিছু জুটত না, অথচ হেঁটে হেঁটে বেচারা জুতোর শুকতলা পাতলা করে ফেলেছিল। কাজের জন্যে ঘুরতে ঘুরতে ওর চেহারাও ক্রমে কালীপুরুদেরই মতো হয়ে যাচ্ছিল। মাসে মাসে বগলে দর্শকর্মা ভাণ্ডারের ছাপ মারা শনি পুজো বিধায় লেখা একটা ঠোঙা নিয়ে ও অরুণের ঠাকুমার সঙ্গে দেখা করতে যেত। কি বাবা, কিছু হলো? ঠাকুমা একটাই প্রশ্ন করত, কি করে হবে ঠাকুমা? কালীপুরুত এত চেষ্টা করছে, তবু কপাল থেকে শনি নামছে। শনি না নামলে তো কপাল ফিরবে না। কপালে লেখন। হ্যাঁ,
ওই কথাটাই কালীপুরুত বুঝিয়েছিলেন ননিদাকে। ওর কপালে কোথাও একটা শনি চেপে আছে। সে শনি না মরলে কপাল থেকে পাথর সরছে না। ননিদা অবশ্য ওর গোষ্ঠীবর্গে যে যেখানে আছে সবাইকে শনি বলতো। ওর বাপ মা ভাই বোন কাকা পিসি এমনকি বোনের কচি ছেলেটাকেও। শুধু মলিনদার শান্তি বৌদিকে কিছু বলতো না। মলিনদা ওর জেঠতুতো দাদা, শান্তি বৌদি নিজের বউ। মলিনদার কেউ ছিল না বলে কাশ্মীরে যুদ্ধে আহত হয়ে পঙ্গু শরীর আর মিলিটারির মোটা পেনশন নিয়ে এদের কাছেই থাকত। মলিনদা অরুণদের ছোটবেলার হিরো। অনেক দিন আগে এখানে থাকত, এই পাড়ায় পড়াশোনা করত। দুর্গাপুজোয় অসাধারণ অভিনয় করে থিয়েটার জমিয়ে তুলত। মাঝে মাঝে সাইকেল চড়ে এখান দিয়ে চলে যাবার সময়ে চেঁচিয়ে আবৃত্তি করতে করতে চলে যেত। ভাঙিতেই নীরবতা ঝিল্লি ভয় পায়। সবাই জানত শান্তি নামে একটি মেয়ে আছে, মলিনদা তাকেই বিয়ে করবে। সাবর্ণ চৌধুরীদের শিব মন্দিরের দুর্গা ঠাকুর খোদাই করা ৬০ টালির দিকে দেখিয়ে একদিন মলিনদা বলেছিল, সবগুলোর মুখে তিল বসিয়ে দে, তোর বৌদির মুখ ঠিক ওই রকম। মিলিটারিতে নাম লিখিয়ে মলিনদা যখন চলে যায়, কে ভেবেছিল আবার একদিন এই পাড়াতে সে ফিরে আসবে ওই রকম পঙ্গু অসহায় অপদার্থ হয়ে? উন্ডের ইন অ্যাকশন লেখা সার্টিফিকেট আর জেনারেল কারিয়াপ্পা চিঠিখানা ওর ঘরের দেওয়ালে টাঙানো থাকত। শনি পূজা বিধায় লেখা ঠোঙাটার সঙ্গে সঙ্গে একটা আপেল, দুটো সন্দেশ মলিনদার জন্য ননিদা নিয়ে আসত। মলিনদার টাকায় ওদের সংসারের অনেকটা সাহায্য হতো। তাই মলিনদাকে বাঁচিয়ে রাখবার ভার ছিল শান্তি বৌদির ওপর। শান্তি বৌদি শেষ অবধি ননিদার বউ হয়ে এ বাড়িতে ঢুকেছিল। মলিনদাকে সেবা যত্ন করে টিকিয়ে রাখবার অনাথ সৃষ্টি কর্তব্যটা করতে না হয় সে বাধ্য ছিল। বউ মানুষ, কিন্তু মলিনদা কেন এদের সংসারের হাজারটা অব্যবস্থার মধ্যে থাকতে রাজি হয়েছিল? অরুণের মা আড়ালে বলতেন, মলিনদার উচিত ছিল সরকারের ব্যবস্থায় অন্যত্র যাওয়া। শান্তি বৌদিও তাই বলতো। মাঝে মাঝেই সে বলতো, কেন গেলে না বলো তো, এখানে থেকে এত কষ্ট কেন পাও? যেন মলিনদা ওর ভাসুর নয়, যেন ওর আচার ব্যবহারে খুদ ধরবার জন্যে এবারে ৩৬ জোড়া চোখ সর্বদা সতর্ক হয়ে নেই। কেন যায় না বলো তো? কি সুখ পাই? ঘাটে রান্নায় বসে বসে পা ছোবড়া দিয়ে ঘষতে ঘষতে শান্তি বৌদি অরুণকেও বলতো। শান্তি বৌদি যা ইচ্ছে হতো তাই করত। যখন ইচ্ছে হতো ঘাটে আসত। এই বাড়ির লোকজনদের ও যেন মানুষের মধ্যেই ধরত না। ননিদা মাঝে মাঝে মলিনদাকে মহাপাপী বলতো বটে, কিন্তু সে নেহাত মাঝে মধ্যে। মলিনদা দুধ সন্দেশ না খেলে পরে বলতো, তুমি না খেয়ে খেয়ে মরতে চাও নাকি? মহাপাপী তো, এত করে এনে এনে দিচ্ছি, খেয়ে উপকার করতে পারো না? শান্তি বৌদি মলিনদা দুধে জল মেশায়, ভাত কম দেয়। সন্দেহে ননিদা ঘুরঘুর করত বইয়ের আশেপাশে। মাঝে মাঝেই বলতো, আজ আর কিছু খেও না শান্তি, একটু দুধ টুধ খেয়ে থেকো। শান্তি বৌদি উপোস করে পুজোর সংকল্প না করলে কালীপুরু তো শনি পুজোর কাজে হাতই দিতেন না। মা মা, তুই এই বাড়ির লক্ষ্মী মা, কালীপুরুত বৌদিকে বলতেন। ননিদা বউকে একটু তোষামত করেই চলত। সুন্দরী বউ, তার ওপর ওর ভাইরা তাই বোনকে নিয়ে চলে যাবার ভয় দেখাত।
চলে গেলেই তো পারো বৌদি। 20 বছরের অরুণ 25 বছরের শান্তি বৌদির মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলতো, যেতে পারি, কিন্তু তোমাদের মলিনদাকে কে দেখবে বলো তো? শান্তি বৌদি হেসে হেসে বলে জলটাকে পা দিয়ে নাড়িয়ে দিত। জল নাড়িয়ে দিলে আবার স্থির হয়ে যায়। এই নড়ে চড়ে, এই স্থির নিথর। ওর আর মলিনদার গল্পটাও যেন কোনো স্রোত না পেয়ে বিফল হয়ে স্থির থিতিয়ে গিয়েছিল। তাই মাঝে মাঝে শান্তি বৌদির ইচ্ছে হতো, যত ভয়ঙ্করই হোক তবু এবার একটা পরিণামের দিকে চলুক। তাই ওর হয়তো চারদিকে নাড়া দিতে ইচ্ছে হতো। কিন্তু এখন অরুণ বুঝতে পারে কি ভীষণ নিরুপায় ছিল ও, কি অসহায়। ননিদার মাথায় শনি তাড়ানো ছাড়া অন্য চিন্তা নেই। মলিনদা একদিন যাই থাকুক, পঙ্গু মলিনদা একেবারে নিরুপায়, মানুষের বাইরে বললেও হয়। মাঝে মাঝে পিঁপড়ের কামড়ে চোখ দিয়ে জল ফেলত, আর ধড়ধড় করে নড়তে থাকা হাতটা এলো পাতাড়িভাবে হাতড়িয়ে থাবড়িয়ে পিঁপড়ে তাড়াবার ব্যর্থ চেষ্টা করত। যে মানুষটা পিঁপড়ে অবধি তাড়াতে পারে না, তাকে ফেলে রেখে যেতে না চাওয়াটাও যেমন স্বাভাবিক, তেমনি অস্বাভাবিক ওই মলিনদার ভরসাতে দুঃসাহসিক কিছু করতে চাওয়া। মলিনদা বলতো, দুর্গা প্রতিমা খোদাই করা সবগুলো টালি শান্তি বৌদির মুখের মতো। সুস্থ অবস্থাতেও বলতো, অসুস্থ অবস্থাতেও। কিন্তু মাঝখানে ননিদা ছিল। ভাগ্য ফেরাবার জন্যে ঘন ঘন শনি পুজো করত। ওর পায়ে নোংরা বুড়ো আঙুল ডোবানো জল শান্তি বৌদিকে খাইয়ে কালীপুরুত আরও কী সব টুকটাক করতেন। ইদানিং মলিনদা দুধ সন্দেশ খেলেও ননিদা মাঝে মাঝে বলতো, মলিনদা মহাপাপী। শান্তি বৌদি কেবলই চাল ধার করত, আর ওদের বাড়ির এসব অশান্তি যতই বাড়ছিল, কালীপুরুতের ঘন ঘন ফুল তোলা আর শনি পুজো করা যেন ততই বেড়ে চলেছিল। মূর্তিমান শনি, ও আমাকে একদিন খাবে, খেয়ে বিদেয় হবে দেখিস। শান্তি বৌদি বলতো, তার আগে আমি তোমায় তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসব, তাই দিস। বলে শান্তি বৌদি জলের দিকে চেয়ে পা দিয়ে ঘন ঘন জল নাড়াতো। ওর বাপের বাড়ির অবস্থা তখন ভালো থাকলে বৌদি কি ওরা ননিদাদের বাড়ি বিয়ে দিত না। কিন্তু না দিলে মলিনদাও হয়তো এখানে থাকতে আসতো না। বৌদিও মলিনদাকে সেবা করার সুযোগ পেত না। এবার যা ঘন ঘন শনি পুজো হচ্ছে, এ বাড়িতে শনি যে সে এবার পটল তুলবে। এ কথা বলে শান্তি বৌদি তাড়াতাড়ি বাড়ি চলে যেত। মলিনদা মারা গেলেন। মলিনদা মারা না গেলে কেউ জানতেও পারত না উনি ওদের বাড়ির আসল শনি ছিলেন। মারা যেতে সেটা প্রমাণ হয়ে গেল। শোনা গেল শান্তি বৌদি এত এত টাকা পেয়েছেন। মলিনদার ইনশিওর করা যত টাকা, ননিদার ব্যবসা করবার মতো অনেক টাকা। ননিদার খুব স্ফূর্তি হয়েছিল। কিন্তু তারপরেও শান্তি বৌদি লুকিয়ে খুব গোপনে অরুণকে চিঠিটা দিয়েছিল। সব কিছুর পরে বাড়িতে অশৌচের অবস্থায় তখন কেন ননিদা আবার কালীপুরুতকে ডেকেছিল, সেটাই ভাববার কথা। হঠাৎ যেন কালীপুরুত ও ননিদা দলে হয়ে গিয়েছিলেন। দুজনে ট্রেন ফেল করা লোক কিনা। শনি, ঘোর শনি। বিড়বিড় করতে করতে কালীপুরুত হঠাৎ ঘোর অমাবস্যায় বাদুলের সন্ধ্যায় ফুল তুলতে এলেন, প্রেতাত্মার মতো রক্তবর্ণ চোখ নিয়ে। প্রেত হয় যারা, তারা শুধু প্রতিশোধ নেবার জন্যে যা করবার করে। কালীপুরুত কার উপর শোধ নেবার জন্যে অমন হাসতে হাসতে মন্ত্র আওড়াচ্ছিলেন কে জানে। হাতের মুঠোয় চিঠি নিয়ে সন্ধ্যাবেলা কালীপুরুতের হাসি দেখে
অরুণের মনে হঠাৎ ভয় হয়। কিন্তু ও বাড়িতে গিয়ে কোথাও শান্তি বৌদি দেখা পায়নি। দুটো একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরে ঘরে ও বাড়ির লোকেরা দু হাঁটুতে মাথা গুঁজে চাদর মুড়ি দিয়ে বৃষ্টির শব্দ শুনতে থাকলো, তো শুনতেই থাকলো। মলিনদার ঘরের মেঝেতে গোবরনুটিতে পিদিম বসানো। শান্তি বৌদি কোথাও নেই। ননিদা ঘরের মেঝেতে দাঁড়িয়ে কি যেন করছিল। তার দিকে চেয়ে শুধু বলল, গুপ্ত শনি পুজো। তারপর দরজাটা বন্ধ করে দিল। ভাবতে ভাবতে রাত ভোর হয়ে গেল। জানলা দিয়ে চেয়ে রাত কাটা দেখতে দেখতে অরুণের মনে হলো ননিদা এখন সব করেছে, ট্রেন ধরে ফেলেছে একেবারে। হয়তো তাকে অঙ্ক মাস্টারে টাকাটাও দেবে। নতুন বৌদির মুখেও তিল আছে যখন, শান্তি বৌদিকেও তো ননিদা ভালোই বাসত। লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, কত সময়ই বলতো। কিন্তু মলিনদা মরে যাবার পর, টাকা পয়সা পেয়ে যাওয়ার পর, তবু ননিদা কালীপুরুতকে ডেকেছিল কেন? শান্তি বৌদি তাকে কি বলতে চেয়েছিল? সেই কথাটা অরুণ কোনোদিন ননিদাকে জিজ্ঞেস করতে পারবে না। কোনোদিন জানতে পারবে না সে সন্ধে শনি পুজো কেন করতে গিয়েছিল ননিদা। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।